আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইয়া আজকের গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। সো ক্লাসটা আসলেই অতি গুরুত্বপূর্ণ, কেননা আজকের ক্লাসে আমরা মূলত কভার করার চেষ্টা করব হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, ডিএনএর অ্যাপ্লিকেশন। সো এই ডিএনএর অ্যাপ্লিকেশন থেকে তোমাদের অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে, এরকম টাইপ ইম্পর্ট্যান্ট। সো আমি যদি বলি, আমাদের এই চ্যাপ্টারটা আসলে অনেকগুলা ভাগ আছে। তো চ্যাপ্টারটার যদি আমরা শেষ অংশের দিকে খেয়াল করি, সেখানে আমাদের নিউক্লিক অ্যাসিড থেকে শুরু হয় আমাদের চ্যাপ্টারটার শেষ অংশ, যেখানে ডিএনএ, আরএনএ, ঠিক আছে, ডিএনএর গঠনটা সুন্দর মতো তোমাদের বইয়ে কিছু বাক্য লেখা আছে। এই ডিএনএর গঠনটা ছবি সহ ডিটেলসে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এবং এটা তোমাকে পারতে হবে। ওইটা যেরকম 3 স্টার বা বলতে পারি অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ঠিক তেমনি ডিএনএর গঠনের পরপরই যেই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এবং শুধুমাত্র ডিএনএ রেপ্লিকেশন না, এরকম যে তিনটা আরও প্রক্রিয়া আছে মোট, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই তিনটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এবং সেকেন্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্রান্সক্রিপশন, যেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে হয়তো কিছুটা আইডিয়া দিয়ে দিব, অথবা কালকের কাছে আমরা একসাথে ট্রান্সলেশনের সাথে কভার করব এবং এই পরবর্তী ক্লাসটাই হবে আমাদের ইনশাআল্লাহ শেষ ক্লাস। তো আশা রাখি আমরা। তো শুরু করা যাক। ডিএনএ রেপ্লিকেশন শব্দের অর্থ বাংলা হচ্ছে অনুলিপন, এই জিনিসটা আগে জেনে নাও, ঠিক আছে? রেপ্লিকেশন শব্দের বাংলা হচ্ছে অনুলিপন, ডিএনএতেও বাংলা নাই, তাহলে ডিএনএ অনুলিপন। তাহলে আমরা আশা করি ক্লিয়ার। এখন আসো, আমরা সেন্ট্রাল ডগমা সম্পর্কে গত ক্লাসে পড়ে ফেলছি, বাট স্টিল আমি আরেকটা বার রিভিউ করতে চাবো। তো আসো, তো আমাদের প্রথমে থাকে হচ্ছে ডিএনএ থেকে আমরা জানি আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ তৈরি হয়। তো আমরা চাইলে এমআরএনএও লিখতে পারি, ব্র্যাকেটে এমআরএনএ লিখে রাখলাম। তো এবং এই এমআরএনএ থেকে পরবর্তীতে কিন্তু প্রোটিন তৈরি হয়। যদিও আমরা জানি যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই কথাটা বলা আসলে মানে একেবারেই 100% সলিড না, কারণ হচ্ছে শুধুমাত্র এমআরএনএ কিন্তু প্রোটিন তৈরি করে না, 3 ধরনের আরএনএ একত্রে মিলে তারা কিন্তু প্রোটিন তৈরি করে। সো যেগুলো আমরা গত ক্লাসে অনেক ডিটেলস পড়া হয়েছে বলে আমরা আসলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো যাই হোক, মানে ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ আমরা সবসময় বলি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তাই আমি ব্র্যাকেটে এমআরএনএ কথাটা লিখলাম। সো এইটাই হচ্ছে বেসিক্যালি সেন্ট্রাল ডগমা। আমরা যদি, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আমরা একটু রিভিউ করতেছি, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তো এই দুইটা প্রসেস আমরা চিনি সবাই, এইটাই হচ্ছে মূলত সেন্ট্রাল ডগমা। এর বাইরে কিন্তু সেন্ট্রাল ডগমা না, আমি আবারও বলছি যে এটার বাইরে কিন্তু কোনো কিছুই না, সেন্ট্রাল ডগমার অংশ না। ছোটো করতে হবে, সেন্ট্রাল ডগমা হচ্ছে বেসিক্যালি এতটুকু। কিন্তু আমরা আরেকটু জিনিস জানবো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির স্টেপসকে বলা হয়, আমরা জানি আজকে এই ক্লাসে পড়ব, সেটা হচ্ছে রেপ্লিকেশন। আচ্ছা, কেন বলতেছিলাম যে সেন্ট্রাল ডগমার মধ্যে এই রেপ্লিকেশন পার্টটা পড়ে না, তার একটা বড় কারণ হচ্ছে কি, সেন্ট্রাল ডগমার সংজ্ঞাটা বা মানে এটার কনসেপ্টটা কি আমি একটু বলি, সেটা হচ্ছে কি, ডিএনএ থেকে জেনেটিক তথ্য অথবা বংশগতীয় তথ্য, মানে পর্যায়ক্রমিক আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিনে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে সেন্ট্রাল ডগমা বলে। মানে সেন্ট্রাল ডগমাটা হচ্ছে এইটাই বুঝাইতেছে যে ডিএনএতে যে জেনেটিক তথ্যটা থাকে বা জেনেটিক ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটা আলটিমেটলি প্রোটিন পর্যন্ত ভায়া আরএনএ এটা প্রোটিন পর্যন্ত ফ্লো হওয়াটা, মানে ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ টু প্রোটিন ভায়া এমআরএনএ, মানে মাঝখানে একটা ভায়া হবে, কি ভায়া মানে কি, যেটা থ্রোতে যায়, সেটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল ডগমা সম্পর্কে যদি বলা হয়, জিনিসটাকে আমি যদি একটু ইংলিশ ভাষার জন্য বলে দিই, সেটা হচ্ছে কি, ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ টু প্রোটিন ভায়া আরএনএ অথবা এমআরএনএ। এখন আমি তোমাদের একটা কথা বলি, এই যে তোমার ডিএনএ থেকে আমি আলটিমেটলি আমার প্রোটিন পর্যায়ে চলে যাচ্ছি,
তো আমি তো জানি কি আমার ডিএনএর ভিতরে কি থাকে ভাইয়া, ডিএনএর ভিতরে থাকে হচ্ছে জিন। আমি আরেকটু ডেপতে যাচ্ছি, সেন্ট্রাল লোবের মধ্যে এত কথা নাই, বাট আমি একটু ডেপতে যাচ্ছি। ডিএনএর ভিতরে কি থাকে ভাইয়া, জিন থাকে। তো আলটিমেটলি এই জিনটা প্রোটিনে কনভার্ট হওয়া মানে কি, কনভার্ট হওয়ার মানে হচ্ছে যে আমার জিন এক্সপ্রেশন কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ জিন এক্সপ্রেশন এই পর্যায়ে আসার পরে আমার কি হয়ে গেল, জিন এক্সপ্রেশন কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমি যে প্রোটিনটা তৈরি করতে চাইলাম, যে সিগন্যালিং মলিকুলটা তৈরি করতে চাইলাম, আমার ডিএনএতে থাকা জিন থেকে আমার সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ জিনের প্রকাশ হয়ে গেল। এই জন্য তোমার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনকে একত্রে বলা হয় জিন এক্সপ্রেশন। তো এটা একটু জেনে রাখবা। তাহলে জিন এক্সপ্রেশন বা জিন প্রকাশ জিনিসটা আসলে কিছু না। আমরা যদি কনসেপ্ট আমাদের অনেক ক্লিয়ার থাকে তাহলে বলতে পারবো জিন এক্সপ্রেশন ইকুয়ালস টু ট্রান্সক্রিপশন প্লাস ট্রান্সলেশন, আর কিছুই না। তো আমরা এখানে একটু আমাদের কনসেপ্টগুলো আরেকটু পাকাপোক্ত করে দিলাম এবং আমরা একটু রিভিউ করলাম। তো এখন আমরা ডেফিনেশনে যদি চলে যাই, আমরা তো ইজিলি একদম যদি মোস্ট ইজিলি বলি, সেটা হচ্ছে এখানে একটা মাতৃ ডিএনএ থাকবে, অর্থাৎ মাদার ডিএনএ থাকবে। সেই মাদার ডিএনএ থেকে আমি জাস্ট একটা ডটার ডিএনএ বানাবো। আচ্ছা, একটা না, অবশ্যই দুইটা বানাবো, কারণ একটা থেকে একটা হওয়া মানে তো আর তৈরি হলো না। একটা থেকে দুইটা ডটার ডিএনএ, অথবা বাংলায় বললে অপত্য ডিএনএ, দুইটা অপত্য ডিএনএ তৈরি করা। তো আসলে এটা সংজ্ঞা যখন তুমি এভাবে লিখবা, শুধুমাত্র এই কথাটা লিখলে কিন্তু কমপ্লিট না। তোমাকে অবশ্যই বলতে হবে মানে যে ধারাবাহিক প্রক্রিয়ায়, এই কথাটা একটু অ্যাড করে দিতে হবে। কি কথাটা ভাইয়া, আমি একটু লিখি, যে ধারাবাহিক প্রক্রিয়ায়, যে ধারাবাহিক প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ হতে দুটি অপত্য ডিএনএর সৃষ্টি হয়। আরেকটা কাজ করতে পারো, যে ধারাবাহিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়ায়, এইটা জিনিসগুলো স্টেপগুলো সিস্টেমেটিক্যালি হয়। সো এই জন্য অবশ্যই ধারাবাহিক এবং ধারাবাহিক কথাটা লিখতেই হবে। চাইলে আরেকটু সুন্দর করতে চাইলে পর্যায়ক্রমিক কথাটা অ্যাড করবা। হ্যাঁ, ধারাবাহিক কথাটা অবশ্যই অ্যাড করবা, কারণ আমাদের কোষ বিভাজন বলো, ডিএনএ অনুলিপন বলো, এগুলো খুবই সিস্টেমেটিক একটা প্রক্রিয়া। এগুলোতে কোনো ইরর হইলে অনেক ঝামেলা। তো এই আর কি, তো এইগুলো ধারাবাহিকভাবে প্রক্রিয়া হতে হয়। সো ডিএনএ সৃষ্টি হয়, তাকে ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন বলে, তো আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে এতটুকুতে। হ্যাঁ, আমার মনে হয় ক্লিয়ার। ওকে, তো এই হলো আমাদের সংজ্ঞা। কিন্তু আমরা ডিএনএর কিছু ইতিহাস জানা উচিত, মানে ডিএনএ রেপ্লিকেশন নিয়ে বিজ্ঞানীদের কী কী মতবাদ ছিল বা মতামত ছিল, সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করা উচিত। সো এগুলো বিজ্ঞানীদের ছিল বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ হাইপোথেসিস। তোমরা যদি বুঝে থাকো হাইপোথেসিস, তো আমি কথাটা বলি হাইপোথেসিস, কারণ এটা অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে তারা প্রুফ করার মতো তাদের কিছু ছিল না তো অ্যাট দ্যাট টাইম আর কি। তো বিজ্ঞানীরা তিনটা হাইপোথেসিস দিছিল। মানে তিনটা হাইপোথেসিস দিছিল, যে এইটা হচ্ছে হাইপোথেসিস আমরা বলতে পারি। এটা থিওরি না, থিওরি বলা যাবে না, হাইপোথেসিস বলা যায়। সো থিওরি, এরা তিনটা হাইপোথেসিস দিছিল ডিএনএ রেপ্লিকেশন, তিনটা হাইপোথেসিস দিছিল ফর ডিএনএ রেপ্লিকেশন। আমরা এভাবেই বলতে পারি, বইয়ে একটু দেখে নিও এটাকে হাইপোথেসিস বলছে না অন্য কিছু বলছে, এটা হাইপোথেসিস হওয়ার কথা। আচ্ছা, তো তাদের হাইপোথেসিস অনুযায়ী যেটা ছিল, তিনটা প্রসেস ছিল তাদের। আমরা একটু প্রসেস তিনটার আগে নাম লিখি। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন তিনটা প্রক্রিয়ায় হইতে পারে। হয় এই প্রক্রিয়াটা হয়তো কনজারভেটিভ, হয়তো এই প্রক্রিয়াটা লেখা যাচ্ছে না কেন, হয়তো এই প্রক্রিয়াটা কনজারভেটিভ, অথবা হতেই পারে প্রক্রিয়াটা সেমি কনজারভেটিভ, অথবা হতে পারে ডিসপারসিভ। আচ্ছা, আমার বাংলাগুলো মনে পড়তেছিল না, এখন মনে পড়ছে।
এখন আমি লিখে দিই, দাঁড়াও, বাংলাগুলো এখন মনে পড়লো। কি একটা সমস্যা, বাংলা মনে পড়লে ইংলিশ মনে পড়ে না, ইংলিশ মনে পড়লে বাংলা মনে পড়ে না। আচ্ছা, কনজারভেটিভ। সো কনজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষণশীল, সংরক্ষণশীল। ইস, এটা মুছে যায় কেন, সংরক্ষণশীল। সেমি কনজারভেটিভ মানে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল। আর ডিসপারসিভ মানে বিচ্ছুরণশীল। বিচ্ছুরণশীল। ওকে, সো দেখো, খেয়াল করো, আমাদের হাইপোথেসিস ছিল এই তিনটা, মানে তিনটা প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন হইতে পারে। তো বিজ্ঞানীরা জানতো না আসলে সে অ্যাট দ্যাট টাইমে আসলে ডিএনএ রেপ্লিকেশন এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়। তো আমরা এখন আচ্ছা এটা এখন আসলে কোন প্রক্রিয়ায় হয় সেটা আমি তোমাকে পরে জানাচ্ছি, কিন্তু এই মডেলগুলোর মেইন থিমগুলো তোমাকে আমি বলি। কনজারভেটিভ প্রক্রিয়া যদি ডিএনএ রেপ্লিকেশন হতো তাহলে সেটা কীরকম হতো। সে টু সে আমার কাছে এটা একটা ডিএনএ আছে, আমরা ডিএনএ দুইটা স্ট্র্যান্ড অবশ্যই ভিন্ন কালার দিয়ে বুঝাবো যাতে করে আমার সুবিধা হয়। এটা ধরো তোমার ছিল একটা মাতৃ ডিএনএ, এইখান থেকে তোমার অবশ্যই দুইটা অপত্য ডিএনএ তৈরি হবে। তাহলে কনজারভেটিভ প্রক্রিয়ার ব্যাপারটা, আচ্ছা সরি ভুল করছি আমি, ভুলটা কোন জায়গায় করছি, এখনই আমি আসলে দুইটা আলাদা কালার নিতে পারবো না, দুইটা সেম কালার লাগতে হবে, সরি, দুইটা সেম কালার রাখতে হবে। নতুন যে ডিএনএ তৈরি হবে সেটার কালার আমরা আলাদা দেবো আপাতত। তো কনজারভেটিভ প্রক্রিয়া যদি এটা হইতো যে এখানে যদি মাতৃ ডিএনএ থাকতো, ধরো এটা হচ্ছে মাতৃ ডিএনএ, তাহলে অপত্য ডিএনএগুলো কীরকম হইতো। অপত্য ডিএনএ হয়তো একটা কমপ্লিটলি মাতৃ ডিএনএ কনজার্ভ থাকতো, অর্থাৎ সংরক্ষণশীল থাকতো, একটা পুরা মাতৃ ডিএনএর মতোই হয়তো সংরক্ষণশীল থাকতো। আর আরেকটা কমপ্লিটলি নতুন হইতো, মানে নতুন এলিমেন্ট, নতুন সব কিছু, এটার কোনো উপাদান মাতৃ ডিএনএ থেকে আসবে না, এটার পুরা সব কিছু নতুন আসবে, এলিমেন্টগুলো নতুন নতুন জায়গা থেকে একত্রিত হয়ে এটা নতুন তৈরি হবে এই ডিএনএটা। তাহলে দুটো অপত্য ডিএনএ এই অবস্থা হবে। তোমার কাছে এখন চিন্তা আসতেই পারে যে এটা কেমনে তৈরি হলো, এটা তো বুঝলাম না ভাইয়া। কাহিনীটা হচ্ছে ভাইয়া যে এই ডিএনএটাকে ছাঁচ হিসাবে গ্রহণ করতো, ছাঁচ, পুরা ডিএনএটাকে, ডিএনএর দুইটা সূত্রকে তারা হচ্ছে ছাঁচ হিসাবে গ্রহণ করত। তো পুরা ডিএনএটাকে যখন ছাঁচ হিসাবে গ্রহণ করে তখন এই ডিএনএটাকে অক্ষত রাখে, যেমন এটা এক নাম্বারটা রয়ে গেছে, অক্ষত রাখে। এটাকে দেখে দেখে জাস্ট এখানে সে কপি বানায়, এক্স্যাক্টলি এটার কপি বানায়, মানে প্রথমটার কপি বানায় 2 নাম্বারটা। সো ওরে দেখে দেখে জাস্ট একটা জেরক্স কপি বানায়, প্রথমটাকে ঠিকঠাক রেখে। যেহেতু ঠিকঠাক রাখা হয় অর্থাৎ কনজার্ভ রাখা হয়, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সংরক্ষণশীল অথবা কনজারভেটিভ প্রসেস। এখানে মাতৃ ডিএনএর কোনো ছেড়খানি করা হয় না, কনজার্ভ থাকে কমপ্লিটলি। এখন আসি যাই আমরা সেমি কনজারভেটিভ কী জিনিস, ইয়ে কেয়া চিজ হ্যাঁ। সেমি কনজারভেটিভে বুঝতে পারতেছো যে ছেড়খানি আধা হবে, আধা ঠিক থাকবে, আধা ঠিক থাকবে, আধা ছেড়খানি হবে। সো আমরা মাতৃ ডিএনএটা এঁকে ফেলি কথা না বলে। আরে কথা বলতে বলতে আমার এখানে থুতু পড়তেছে, আর এখানে আমার গ্লিচ করতেছে স্ক্রিন। আচ্ছা, এই হলো আমার মাতৃ ডিএনএ। এখান থেকে যে দুটো ডিএনএ তৈরি হবে, এটার অবস্থাটা কী হয় জানো, এটা আমি তোমাকে একটু বলি, এই জিনিসটা আমি একটু ডিটেলসে বলি, দাঁড়াও। এটা এভাবে বুঝাইলে আসলে ঠিক না, মানে তোমাদের কনসেপ্টে ভুল ধারণা জন্মাতে পারে, দাঁড়াও। এটার ঘটনাটা হয় যেটা, আগে দুইটা মাতৃ ডিএনএ আলাদা হয়। মজার ব্যাপার দেখো, মাতৃ ডিএনএ দুইটা যে স্ট্র্যান্ড আছে না, এই দুটা স্ট্র্যান্ড আলাদা হয়, বুঝতে পারতেছো। এই স্ট্র্যান্ড, এইটা আর এইটা, দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়, একটা বাম পাশে চলে আসলো, একটা ডান পাশে চলে আসলো, আলাদা হইল। আলাদা হওয়ার পরে প্রতিটা ডিএনএর স্ট্র্যান্ডকে তখন আলাদাভাবে ছাঁচ হিসাবে গ্রহণ করে। স্ট্র্যান্ড মানে তো বুঝো,
সূত্রক, প্রতিটা সূত্রককে ছাঁচ অথবা টেমপ্লেট, ছাঁচের বা ইংরেজি হচ্ছে টেমপ্লেট। সো ইচ স্ট্র্যান্ড বিকাম এ টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট বা ছাঁচ মানে হচ্ছে আমি যাকে দেখে কপি করব, সে আমার রোল মডেল হবে। আমি তাকে দেখে কপি করব, সে হবে আমার রোল মডেল। বুঝতে পারতেছো? তাহলে প্রতিটা সূত্র কি এখন একটা টেমপ্লেট সূত্রক বা ছাঁচ হিসেবে কাজ করবে। এই কথাটা বাংলা লিখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা সূত্রক এখন ছাঁচ হিসাবে কাজ করবে। তো ছাঁচ হিসেবে কাজ করলে কি হবে, ওরে দেখে এটা তৈরি করবে। তাহলে এখন আমি যদি বলি, আমি একটু একটা সুন্দর কালি নেই, তো প্রতিটা স্ট্র্যান্ডকে যেমন এটাকে সূত্রক মানে এটাকে ছাঁচ ধরে আমার এই ডিএনএর আরেকটা স্ট্র্যান্ড তৈরি হবে, এবং এই স্ট্র্যান্ডটা হবে কি পরিপূরক স্ট্র্যান্ড। এটার কমপ্লিটলি কপি হবে না, এটা কপি হবে না কখনোই, এটা কিন্তু ফুল কপি না, এটা হবে পরিপূরক সূত্রক। এই ডট ডট যেটা সেটা হবে পরিপূরক সূত্র, এটা কখনোই এটার কপি হবে না। কেন কপি হবে না তুমি এখানে চিন্তা করো। পরিপূরক শব্দের অর্থটা কী দাঁড়াচ্ছে, তোমাকে হয়তো আমি প্রথম ক্লাসে বলছি, না মনে থাকলে আমি আবার বলি, বা বলিও নাই হয়তো, এমন হইতে পারে, আমি একটু বলি। দেখো, এটা যদি হয় এ, এইখানে থাকবে টি, কারণ আমরা জানি এ এর সাথে টি এর বন্ধন হয়, তাই না? আবার এখানে যদি হয় সি, এটা এখানে হবে জি, কারণ সি এর সাথে জি এর বন্ধন হয়, অর্থাৎ সাইটোসিনের সাথে গুয়ানিনের বন্ধন হয়। তার মানে তুমি বলো তো এই স্ট্র্যান্ডটাকে এ স্ট্র্যান্ডের পুরা মতো না, এ স্ট্র্যান্ড, এই ডট ডট স্ট্র্যান্ডটা হচ্ছে প্রথম স্ট্র্যান্ডটার পরিপূরক, জাস্ট পরিপূরক ইংরেজি কি কমপ্লিমেন্টারি। তাহলে পরিপূরক সূত্র বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। বুঝছো? তাহলে এখানে অনেকগুলো কনসেপ্ট আছে কিন্তু। তাহলে এই হলো ঘটনা। আমরা যদি আবার ব্যাক করি, তাহলে এখানেও একটা পরিপূরক সূত্র আঁকা উচিত, তাই না? তাহলে এখানেও একটা পরিপূরক সূত্র তৈরি হলো। ওকে, সো এই হলো ঘটনা। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে ডট ডটগুলো হচ্ছে আমাদের পরিপূরক সূত্রক বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এখন তাহলে বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, তাহলে 2টা অপত্য ডিএনএ পেলাম। এখন 2টা ডিএনএর দিকে একটু তাকায় লক্ষ্য করো। প্রতিটা ডিএনএর 50% আসছে হচ্ছে মাতৃ ডিএনএ থেকে, অর্থাৎ এই মাতৃ ডিএনএ থেকে, আর 50% নতুন তৈরি হয়েছে। 50% কমপ্লিটলি নতুন তৈরি হয়েছে, এই যে ডট ডট আলাটা কিন্তু নতুন তৈরি হইল, যেটা পরিপূরক সূত্র। তার মানে মাতৃ ডিএনএর 50%ই শুধুমাত্র কনজার্ভড, মানে আমরা যদি একটু ইংরেজিতে লিখি, মাতৃ ডিএনএর অপত্য ডিএনএগুলোতে মাতৃ ডিএনএর 50% গুণাগুণ বলতে পারো, বা 50%, শুধু গুণাগুণ লিখলাম না, আর 50% সংরক্ষিত বা কনজার্ভড। বাকি 50% নতুনভাবে তৈরি হয়। ব্র্যাকেটে লিখে দিবা পরিপূরক সূত্রক। তাহলে এই জন্যই হচ্ছে এটা একটা সেমি কনজারভেটিভ স্টেজ। সো তোমাদের পরীক্ষায় আসবে। এখন আমি তোমাদের কাছে তাহলে ডিসক্লোজ করে দিই এই মুহূর্তে যে আসলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় সেমি কনজারভেটিভ প্রসেসে। এই জন্য আমি এটার একটু হালকা ডিটেলসে গেছি, বুঝতে পারছো? তো এই জন্য তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসবে কি যে ডিএনএ রেপ্লিকেশনকে কেন অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বা সেমি কনজারভেটিভ প্রসেস বলে। সো তুমি এই ছবিটা আঁকবা, বুঝায় বারবার বলে দিবা যে দেখেন
মানে তুমি সেমি কনজারভেটিভ প্রক্রিয়া এখানে তুমি একটু বর্ণনাগুলো দিবা, আমি যেরকম বর্ণনা করছি যে দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়, তারপর দুইটা স্ট্র্যান্ডকে ছাঁচ হিসাবে গ্রহণ করে পরিপূরক সূত্র তৈরি হয়। তাহলে তুমি এরপরে এই ছবিগুলো আঁকলা, ছবি আঁকার পরে মাঝখানে ছবি আঁকলা বড় করে, তারপরে তুমি আবার নিচে লিখলা যে দেখেন উপরের দিকে আমরা তাকাইলে বুঝতে পারি যে অপত্য ডিএনএগুলোতে মাতৃ ডিএনএর কিন্তু 50% গুণাগুণ সংরক্ষিত বা কনজার্ভড, বাকি 50% আসছে কি নতুনভাবে। অর্থাৎ একটা ডিএনএ 50%, মাতৃ ডিএনএর 50% কমপ্লিটলি নতুন। তাইলে এখান থেকে আমি বলতে পারি যে এখানে ব্যাপারটা প্রক্রিয়াতে অপত্য ডিএনএগুলোতে মানে অর্ধ সংরক্ষিত হচ্ছে গুণাগুণ, তাই না? তাহলে এই জন্য এটাকে অর্ধ সংরক্ষণযোগ্য প্রক্রিয়া বলে। এটা কিন্তু খুব কঠিন কোনো কোয়েশ্চেন না। অনুধাবনমূলক প্রশ্ন এভাবে আসলে তুমি যদি ছবিও আরও এঁকে দাও তাহলে তো ইমপ্রেসড, মানে অনুধাবনমূলকের জন্য তুমি ছবি আঁকছো জাস্ট, ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, ডিসপার্সিভ মেথডটা কি? ডিসপার্সিভ মেথডটা কিচ্ছু না, মানে একদম বিচ্ছুরণশীল অবস্থা। ধরো তোমার এটা হচ্ছে মাতৃ ডিএনএ, মাতৃ ডিএনএ থেকে যে দুইটা ডিএনএ তৈরি হবে, এই ডিএনএর কথা নাই বললাম। এই ডিএনএ একটা আজব ডিএনএ হবে। আমি আগে ডিএনএটা পুরোটা আঁকে নিই, তারপরে বলতেছি কেন এটা আজব হবে। খেয়াল করো কেন এটা আজব ডিএনএ হবে। এই হলো অবস্থা এটার। তো এরকম আরেকটা, আমি এটা যদি কপি করে নিই, কপি পেস্ট, পার্টটা নতুন আসছে, এই পার্টটা নতুন আসছে, এই পার্টটা নতুন আসছে, একটা স্ট্র্যান্ডের মধ্যেই ঘাপলা। আবার ওই স্ট্র্যান্ডটাও যে অক্ষত আছে এমন না, ওই স্ট্র্যান্ডের মধ্যেও এই পার্টটা নতুন আসছে, ধরো এই পার্টটা নতুন আসছে, তারপর ধরো এই পার্টটা নতুন আসছে। অর্থাৎ কোনো স্ট্র্যান্ডই কমপ্লিটলি মা থেকে আসবে না। এই ডিএনএটা পুরো ভাগ হয়ে মানে রেপ্লিকেশন হয়েছে। মানে ধরো এই অংশ একটু রেপ্লিকেশন হয়েছে, এরপরে বলছে না এখানে মাতৃ ডিএনএ রাখি, এটুকু মাতৃ ডিএনএ রাখি। এরপরে মনে হয়েছে না এই জায়গাটা আমি আবার নতুন রেপ্লিকেশন করি। আবার এখানে মনে হয়েছে যে না কিছুক্ষণ মাতৃ ডিএনএ রাখি, এরপরে আবার মনে হয়েছে যে আমি এখানে আবার একটু নতুন ডিএনএ তৈরি করি, ডিএনএর সূত্রক তৈরি করি। তাহলে এই জিনিসটা পুরো বিচ্ছিন্নভাবে হয়েছে, খুবই বাজেভাবে হয়েছে। একটা সূত্রকের মধ্যেও মানে মাতৃ ডিএনএর কমপ্লিট মাতৃ ডিএনএ নাই। এই জন্য এটা হচ্ছে বিচ্ছুরণশীল। এটার ব্যাখ্যা কখনোই চাবে না, জাস্ট এটা যদি কখনো দেয়া লাগে তুমি জাস্ট এই বিচ্ছুরণশীল এঁকে এরকম একটা ছবি এঁকে দিতে পারলে হবে। এখন তোমরা চিন্তা করতে পারো ভাইয়া কালার তো ইউজ করতে পারবো না, তাহলে আমি কী করবো ভাইয়া? দেখো কালারের বিকল্প হচ্ছে তুমি জাস্ট একটু ডিফারেন্স তৈরি করতে পারলেই তো হইলো। এই যে ভাইয়া যেভাবে ডট ডট দিছি, তোমরা কিন্তু চাইলে ডট ডট ইউজ করতে পারো, ঠিক আছে? পরীক্ষার কথা যখন পেন্সিল রাখবে, একটা স্ট্র্যান্ড রাখবা, হচ্ছে একটা স্ট্র্যান্ড বোঝানোর জন্য তুমি কালো কালার মানে সুন্দরভাবে কন্টিনিউয়াস লাইন টানলা, আরেকটা ডট ডট লাইন টানলা আরেকটা স্ট্র্যান্ডে, বুঝছো? সো এই হলো ঘটনা। তো আমি আশা করি তোমাদের ক্লিয়ার যে তিনটা হাইপোথিসিস কী ছিল, এবং বিজ্ঞানীরা পরবর্তীতে জানতে পারছে এটা হচ্ছে সেমি কনজারভেটিভ হয়েতেই হয়। তো আমাদের এই সেমি কনজারভেটিভ প্রসেসে আসলে রেপ্লিকেশন কীভাবে হয় সেই অনুদীপনের ধাপগুলো আমাদের মনে হয় এই মুহূর্তে আমাদের পড়া শুরু করা উচিত। তো আমি এইটাকে মোটামুটি 7টা স্টেপে ভাগ করছি। আমাদের এই ডিএনএ রেপ্লিকেশনটাকে আমি মোটামুটি 7টা ভাগে ভাগ করি। তো 7টা ভাগের নামগুলো তোমরা নিজেরা দেখতেছো, আমি আর এখানে আপাতত না পড়ি। তো শুরুতেই হচ্ছে ওরি বা মানে সূচনা বিন্দু। তো আমার তো অবশ্যই আচ্ছা একটা কথা বলি, অনুদীপনের ধাপগুলারে আমরা আসলে 3টা বড় হেডিংয়ে ভাগ করি আমরা নর্মালি হায়ার ক্লাসের বই। যে কোনো ডিএনএ রেপ্লিকেশন হোক, ট্রান্সক্রিপশন হোক, তারপরে ট্রান্সলেশন হোক, আমরা কিন্তু এই প্রক্রিয়াগুলোকে কী করি 3টা ভাগে ভাগ করি। যে ইনিশিয়েশন মানে সূচনা, আমি আর বাংলাগুলো লিখতাম না, ইংলিশ লিখতে আর বাংলা লিখতে ইচ্ছা করে না। ইনিশিয়েশন, ইলংগেশন মানে হচ্ছে শিকল দীর্ঘকরণ, ইলংগেশন বাংলাগুলো খুব অড লাগে আমার কাছে। আর টার্মিনেশন মানে সমাপ্তিকরণ। ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন, এই 3টা ধাপ সবসময় হচ্ছে বেসিক স্টেপ এই 3টা প্রসেসের জন্যই, রেপ্লিকেশন হোক, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হোক। তাহলে আমাদের প্রক্রিয়াটা শুরু করতে হবে। তো শুরু যে হয় এটাই হচ্ছে আমাদের ওরি। তো এখন ওরি মানে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন।
ওরি মানে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, যেখান থেকে আমাদের রেপ্লিকেশনটা স্টার্ট হয়, সো আমরা এখানে পয়েন্ট নাম্বার 1 ওরি নিয়ে আমরা আলোচনা করি। তো ওরি বা সূচনা বিন্দু, ধরো এই জায়গায় আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে। তাহলে আমরা যদি একটু ডটেড লাইন দিয়ে দেখাই, এখানে আমাদের অনেক ওকে ওকে তো আমাদের এখানে হচ্ছে এই ওরি, ধরো এই পয়েন্ট থেকে আমাদের ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে। তো এইটা হচ্ছে আমাদের ধরো একটা অরিজিন অফ রেপ্লিকেশন, একটা অরিজিন পয়েন্ট। তো এই পয়েন্টটা সিলেকশন করে কে, এই পয়েন্টটা ডিটেকশন করে হচ্ছে একটা প্রোটিন, সেটার নাম হচ্ছে ডিএনএ এ প্রোটিন। আচ্ছা, এটা এইভাবে লেখে না যদিও, ডিএনএ এ, ওভাবে ডিএনএ লিখলে ডিএনএ বোঝা যাবে, এটা ডিএনএ এ দিয়ে বোঝা যাচ্ছে এটা ডিএনএ এ প্রোটিন। এটা একটা স্পেশাল প্রোটিন, এটা তোমাদের বইয়ে নাই, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি যেহেতু তোমাকে ইন ডিটেলস পড়াচ্ছি, এখানে কোনো গাফিলতি রাখবো না। আমি একটা কথা বারবার বলতেছি, বইয়ে একটা যদি জিনিস নাও থাকতে পারে, আমি এটা পড়াই যাব, তোমাদেরকে বলেও দিব কোনটা নাই আর কোনটা আছে, কারণ যাতে কনসেপ্ট 110% ক্লিয়ার থাকে। ঠিক আছে, তুমি কতটুকু পরীক্ষার হলে লিখবা সময় অনুযায়ী সেটা তোমার উপর। আচ্ছা, তো এই প্রোটিনের নাম মনে না রাখলেও সমস্যা না, একটা প্রোটিন সিলেকশন করে এই পয়েন্টটা। এখন শুরু করবে কীভাবে? শুরু করার প্রসেসটা হচ্ছে ভাই সুন্দর মতো কিচ্ছু না, আমার হচ্ছে যে এখানে বন্ড ভাঙতে হবে। সো এই জায়গায় যে বন্ডগুলো আছে বন্ডগুলো ভাঙা শুরু করবে। স্ট্র্যান্ডের কিছু করবে না, আমার স্ট্র্যান্ড সহ মুছে গেছে। এই বন্ড ভাঙার চেষ্টা করবে সে, এখানে বন্ড ভাঙার চেষ্টা করবে, এই এরিয়াতে সে বন্ড ভাঙার চেষ্টা করবে, সূচনা করছে বন্ড ভাঙা। এখন একটা কথা সিম্পল ভাষায় মনে রাখবা, যেই জায়গায় বন্ডটা ভাঙবে সেই জায়গায় কিন্তু একটা বাবল ফর্ম করবে। কেন ভাইয়া? দেখো, এই এখানে একটা পার্সন দুজনকে ধরে রাখছে, তাদের মধ্যে বন্ধন ছিল বলে তারা যতটুকু কাছে থাকবে, যখন তাদের এই বন্ধনটা কেউ ব্রেক ডাউন করে দিবে তারা কি ততটুকুই কাছে থাকবে? অবশ্যই না, তারা একটু দূরে সরে যাবে, কারণ তাদের মধ্যে এখন আর অ্যাট্রাকশন পয়েন্ট নাই। ধরো আমার হচ্ছে যে মিস্টার এ এবং মিস্টার বি, এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে টাকার সম্পর্ক, টাকার লেনদেন। তো এখন ধরো একজন টাকা দিতে পারতেছে না, তো তখনই কিন্তু সম্পর্কটা খারাপ হওয়া শুরু করবে এবং সম্পর্কের দূরত্ব বাড়বে। অর্থাৎ মাঝখানে যে লিঙ্কিং জিনিসটা সেটা যদি নাই হওয়া শুরু করে, তাদের মধ্যে কিন্তু দূরত্ব বাড়বে। যেমন মিস্টার এ এবং মিস্টার বির মধ্যে সম্পর্কটা ছিল টাকার সম্পর্ক, এখানে যেমন নাইট্রোজেনাস বন্ডের সম্পর্ক। তো যাই হোক, তো সোজা ভাষায় এখন এরা কিন্তু আরেকটু দূরে চলে যাবে, এটা একটু দূরে চলে যাবে, এই জায়গাটা দূরে চলে যাবে। এখন এই জিনিসটা কিন্তু আমি কি ইজিলি দেখাতে চাই, আমি দুটো স্ট্র্যান্ডকে সোজা করে আঁকলাম, এটা একটু ডায়াগ্রামেটিক্যালি দেখানো। এটা ডিএনএ তো অবশ্যই এরকম সোজা নাই অবশ্যই, তাই না? যদি সোজাভাবে চিন্তা করো তো দুটো স্ট্র্যান্ড আছে, ইন দ্যাট কেস তুমি চিন্তা করো এই জায়গায় ধরো ওরি হয়েছে, এই পয়েন্টটার মধ্যে আমার কাজটা হয়েছে, তাহলে এই পয়েন্টটা কিন্তু ফুলে যেত, অন্যান্য জায়গা থেকে এটা একটু ফুলে যেত। মজার ব্যাপার। আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে ওরির ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি প্রোক্যারিওটিক সেলের কথা বলতাম, প্রোক্যারিওটিক সেল তাদের কিন্তু অরিজিন অফ রেপ্লিকেশন থাকে হচ্ছে একটা, ওরি থাকে ওদের একটা। কিন্তু আমরা যদি কথা বলি আমাদের মানুষ সহ অন্যান্য ইউক্যারিওটিক জীবের কথা, সেখানে কিন্তু আমার ওরির সংখ্যা অবশ্যই মাল্টিপল, মানে অনেক ওরি থাকবে, মোর দেন ওয়ান, মাল্টিপল ওরি থাকবে। ঠিক আছে, আমরা জাস্ট কনসেপ্টগুলো বুঝি, আমাদের এখানে বাংলা ওয়ার্ড আমি ইউজ করতেছি না, কারণ আমি কনসেপ্ট বোঝানোর জন্য ইংলিশ ওয়ার্ডই আসতেছে মুখে। তো যাই হোক, অসংখ্য বলতে অড লাগলো। তো যাই হোক, যেটাই হোক, তো এখানে আবার একটা বাবেল ফর্মেশন হলো, ধরো এই জায়গায় ওরি হইলো, এই জায়গায় আরেকটা ওরি হইলো, ধরো আবার এই জায়গায় আরেকটা ওরি হইলো, সো এখানে আবার একটা বাবল ফর্মেশন হবে। সো এই জিনিসগুলোকে কিন্তু বলা হয় রিপ্লিকেশন বাবল। এই কথাটাও তোমাদের বইয়ে নাই, তাই তোমরা ব্যবহার না করলে সমস্যা নাই। রেপ্লিকেশন বাবল, বাট আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে রাখতেছি হোয়াট ইজ রেপ্লিকেশন বাবল। ঠিক আছে, রেপ্লিকেশন বাবল, কারণ ওরি যখন অনেক জায়গায় তৈরি হবে, ঠিক আছে, এরকম তুমি ফুলা জায়গা দেখবা, পুরা ডিএনএ স্ট্র্যান্ডটা একটু ফুলা দেখবা। ওকে, সো ব্যাপারটা হয়ে যাবে এরকম যে এরকম, ঠিক আছে, এরকম, বুঝছো? আচ্ছা, তো এই হলো ঘটনা আর কি, সমস্যা নেই, সূচনা করলাম। শুরু তো করতে হবে, কিন্তু এই শুরুর
এনজাইমটা বা প্রোটিনটা ডিএনএ এই প্রোটিন এটা এত স্ট্রং না যে প্রসেসটাকে সে দীর্ঘমেয়াদী লম্বা প্রক্রিয়া এখান থেকে শুরু করে যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্ত সেই বন্ড ব্রেক করে করে যাবে। আচ্ছা বলো তো এখানে যে বন্ডটা ছিল সেটা কী বন্ড ছিল? হাইড্রোজেন বন্ড, তাই না? এখানে কী বন্ড ছিল আমাদের? হাইড্রোজেন বন্ড। তাহলে সেই অল্প কিছু পরিমাণ হাইড্রোজেন বন্ড ভাঙতে সক্ষম, সে কিন্তু বেশি হাইড্রোজেন বন্ড ভাঙতে পারবে না। এখানে একটা কথা আছে। দেখো এই যে পয়েন্টগুলো, ধরো এই পয়েন্টটা সে কেন সিলেক্ট করছে বা এখানে এই পয়েন্টটা সে কেন সিলেক্ট করছে, কারণ আছে কিন্তু ভাইয়া। কারণ হচ্ছে তুমি জানো যে এ এবং টি এর মাঝখানে হচ্ছে দুইটা নাইট্রোজেনাস হাইড্রোজেন বন্ড, কিন্তু অর্থাৎ সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে কিন্তু তিনটা নাইট্রোজেনাস বন্ড। এখন তুমি আমাকে বলো তোমার কমন সেন্স কি বলে যে কোন বন্ডটাকে ভাঙা ইজিয়ার হবে? অবভিয়াসলি আমাদের এডিনিন এবং থাইমিনের যে বন্ধনটা এটা ভাঙা সোজা হবে, কারণ এখানে মাত্র দুইটা হাইড্রোজেন বন্ড। এক্স্যাক্টলি। সো যে সকল এরিয়াগুলা এই মানে এডিনিন এবং থায়ামিনের নাইট্রোজেনাস বেস দিয়ে রিচ একটা এরিয়া, সেই রিচ এরিয়াগুলোতে তোমার ওরি সৃষ্টি হয়, কারণ ওই এরিয়াগুলো ব্রেকডাউন করা ইজিয়ার। দ্যাটস ওয়াই ওই জায়গায় উইক পয়েন্টে অ্যাটাক করে তোমার হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়। ঠিক আছে, আমি ডিএনএ রেপ্লিকেশন চাইলে মাত্র 10 মিনিট শেষ করতে পারতাম, বাট তোমাদেরকে আমি চাই এটার প্রতিটা মাহাত্ম্য বুঝে প্রতিটা পয়েন্টের। ওরি কেন সৃষ্টি হচ্ছে ওরি নিয়ে তোমাদের বর্ণনাও নাই, জাস্ট একটা কথা লিখে রাখছে ওরি, কিন্তু এই ওরিটা কেন সিলেক্ট করলো এই জায়গাটা আমি তোমাকে সেই জিনিসটাও বললাম, বুঝতে পারছো? এবং এইখানে কিন্তু ডিএনএ এ প্রোটিন আলাদা একটা প্রোটিনে ব্যবহার হচ্ছে। অন্যান্য বন্ড বড় বড় বন্ড ভাঙার জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল এনজাইম আছে যেটার নাম এখন রিভিল করি নেই, অনেক ভালো একটা এনজাইম। এখন আসি, তো এই ডিএনএ এ প্রোটিন তো আর বেশি দূর সামনে গিয়ে ভাঙতে পারতেছে না জিনিসটা, তাই না? সো সে এখন দুর্বল হয়ে পড়ছে। এখন হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, মেল্টিং অফ ডিএনএ। তো আমরা দেখতেছি যে মেল্টিং অফ ডিএনএ বা আনওয়াইন্ডিং, বাংলায় যদি বলি যে ডিএনএর পাক খোলা, তোমরা বাংলাটা লিখে রাখতে পারো, ডিএনএর পাক খোলা। আমরা এরকম 7টা হেডলাইনের আন্ডারে যদি লিখতে পারি, অনেক শর্টে সুন্দর করে লেখা সম্ভব আমার মতে। তোমাদের বইয়ে অনেক লম্বা করে লিখছে, কিন্তু অনেক কিছু মিস আউট হয়েছে। লম্বা করে লেখার পরে জিনিসগুলো অনেক কিছু মিস আউট হয়েছে, অনেক আনইম্পর্টেন্ট জিনিসপত্র চলে আসছে বলে আমার কাছে মনে হয়, আবার কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা মিস হয়েছে। তো ডিএনএর পাক খোলা, সোজা কথা যদি বলি, সো ডিএনএতে এই যে প্যাচটা ছিল, এই দুইজন একসাথে মোড়ামুড়ি করেছিল, সো এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, সোজা কথা। এই পাক খোলার প্রসেসটাই হচ্ছে আমার আনওয়াইন্ডিং বলা হয়, বা আনটুইস্টিং বলা হয়, বা মেল্টিং অফ ডিএনএ বলা হয়, বা ডিনেচারেশন অফ ডিএনএ বলা হয়। অর্থাৎ এটার অনেকগুলো টার্মিনোলজি আছে হায়ার ক্লাসের বইগুলোতে। সো তোমার আলিম স্যারের বইয়ে যারা ইংলিশ ভার্সনে তাদের জন্য বলতেছি, তোমার যদি অনেকগুলো জিনিসও থাকে, তুমি কনফিউজ, ডোন্ট বি কনফিউজড, এগুলো সবগুলোর মিনিং এক। ডিনেচারেশন অফ ডিএনএ, মেল্টিং অফ ডিএনএ, আনওয়াইন্ডিং অফ ডিএনএ, ডিএনএ টুইস্টিং, অনেক অনেক কথা লেখা থাকতে পারে। এগুলো সোজা বাংলা কথা হচ্ছে ডিএনএর পাক খোলা। ডিএনএ যে প্যাঁচায় আছে দুজনকে জড়াজড়ি করে যে দুজনকে জড়াজড়ি করে যে আছে, সো এইটা জাস্ট দুজনকে আলাদা করে দেওয়া, ঠিক আছে? দুজনের প্রেমের বন্ধনটা আলাদা করে দেওয়া, সোজা কথা। তাহলে এটা করার জন্য আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা শক্তিশালী এনজাইম আছে, মেল্টিং অফ ডিএনএ। সেই শক্তিশালী এনজাইমটা এখন ডিএনএ, ধরো এই প্রোটিনের কাজটা শেষ, এর দূর পর্যন্ত আসতে পারছে, আর ভাঙতে পারতেছে না, এই এখন হচ্ছে আমাদের আসল এনজাইম কই এইটা। তো ধরো এই আমাদের একটা স্পেশাল ত্রিকোণাকার এনজাইম, ঠিক আছে? স্পেশাল ত্রিকোণাকার একটা এনজাইম। এই এনজাইমটার নাম কি তোমরা জানো? এই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকপ্টার ভাইবো না আবার, এটা হচ্ছে হেলিকেজ এনজাইম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এনজাইম। এই এনজাইম না থাকলে কখনো ডিএনএ রেপ্লিকেশন পসিবল হতো না, কারণ এই আসল কাজটা করে। এই যে নাইট্রোজেনাস বন্ডগুলো আছে, সুন্দর মতো সে ব্রেকডাউন করে সে চলে যায়, বুঝছো? সব সুন্দর মতো সে ব্রেকডাউন করে ফেলে। সো ব্রেকডাউন করে ফেলছে যেহেতু, আমি এগুলো একটা কাজ করতে পারি বোঝানোর জন্য। কী করতে পারি বলো তো? একটু মুছে যেতে পারি। যেমন এইখানে সে হচ্ছে এভাবে ব্রেকডাউন করবে। আমি ধরো বুঝাইলাম যে সে যাবে ব্রেকডাউন করবে, সে সামনের দিকে মুভ করবে এবং সে হাইড্রোজেন যে বন্ডগুলো, নাইট্রোজেনাস বেসগুলোর মাঝখানে যে হাইড্রোজেন বন্ড ব্রেক ডাউন করবে।
তাহলে বুঝছো মেল্টিং অফ ডিএনএ আসলে কিচ্ছু না, নাইট্রোজেনাস বেসগুলোর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধনটা ছিল সেই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিলেই আসলে ডিএনএ মেল্ট হয়ে যায় অথবা ডিন্যাচারেশন হয়ে যায়। এগুলো অনেক টার্মিনোলজি আছে যেগুলো তোমরা ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। তোমরা সোজা বাংলা ভাষায় যেগুলো বইয়ে লেখা আছে আমি দেখাবো ওগুলো লিখবা। যেমন আমি তোমাকে বললাম হাইড্রোজেন বন্ধন ব্রেক করে, তাহলে হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে মানে নিউক্লিওটাইডগুলোর মাঝখানে অথবা নাইট্রোজেনাস বেসগুলোর মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে ভেঙে দেয়, সোজা কথা। এখন আসো, এই এনজাইমটার নামটা অবশ্যই মনে রাখবা, কোনোভাবেই ভুলা যাবে না। ডিএনএ প্রোটিন পারলে ভুলে যাও, কারণ ওইটা তোমাদের লেভেলের আলোচনা নাই, কিন্তু হেলিকেজ এনজাইমের নাম মনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার। এখন এটা যত অগ্রসর হবে খেয়াল করলে দেখবা যে আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা কিন্তু একটু আমাদের হয়তো কনসেপ্ট ক্লিয়ার নাই বলে আমরা জানি না যে অনেকে যে ডিএনএ রেপ্লিকেশন যখন এরকম হয় মানে আচ্ছা সরি এই বাবল যখন ফর্মেশন হয় তো এই পয়েন্টটা তো তোমার শুরু হইলো, তো দেখা যায় কি ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে দুই দিকে এটা বাই ডিরেকশনাল প্রসেস, অর্থাৎ এই দিকেও আমার রেপ্লিকেশন হয়। আমরা জানি অ্যান্টিপ্যারালাল, আমাদের ডিএনএ হচ্ছে অ্যান্টিপ্যারালাল, সো এটা যদি এই দিকে রেপ্লিকেশন হয় এটা হবে এই দিকে, ঠিক আছে না? তাইলে এই হচ্ছে কত না, আবার আবার এই সাইডেও কিন্তু রেপ্লিকেশন হয়, এই সাইডেও কিন্তু রেপ্লিকেশন হয়, বুঝছো? সো আমাদের ডিএনএ রেপ্লিকেশন কিন্তু বাই ডিরেকশনাল, অর্থাৎ এনজাইমগুলো এখান থেকে এদিক থেকে এদিকে মুভ করে, আবার এদিকে কিছু এনজাইম এদিক থেকে এদিকে মুভ করে, অর্থাৎ একটা ওরির দুই পাশে কিন্তু রেপ্লিকেশন চলতে থাকে। যে পয়েন্টে আমার শুরু হয়েছে ওই পয়েন্ট থেকে ডান দিকেও চলতে থাকে আমাদের ডিএনএ রেপ্লিকেশন, বাম দিকেও চলতে থাকে ডিএনএ রেপ্লিকেশন। অর্থাৎ আমরা চাইলে কিন্তু মাঝখান বরাবর এখানে ডিভাইড করে দেখাতে পারি, এই যে ডিভাইড করে দেখাতে পারি। তাহলে এখন ডিভাইড করে দেখাইলে কি হবে বলো তো, আইডিয়া আছে? এইটাকে দেখতে অনেকটা ওয়াইয়ের মতো লাগতেছে না? এক্স্যাক্টলি, কাঁটা চামচ দেখতেও কিন্তু এরকম ওয়াই শেপড। সো এই জন্য এগুলোকে বলা হয় ফর্ক শেপড হয়ে গেছে আমাদের এক একটা ইউনিট। আমরা যদি এক সাইডের কথা হিসাব করি, দুই সাইড হিসাব না করি, তখন যেটা তৈরি হলো সেটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। সো তোমাদের বইয়ে রেপ্লিকেশন ফর্ক নিয়ে কথা আছে, রেপ্লিকেশন বাবল নিয়ে কথা বলা নাই। সো তোমরা বাবলের কথা উল্লেখ করতেও যাও না, ঠিক আছে? সো পুরোটা হচ্ছে বাবল, মানে পুরোটা হচ্ছে বাবল, বাট এটার একটা অর্ধাংশ হচ্ছে কিন্তু রেপ্লিকেশন ফর্ক। ক্লিয়ার? সো দেখো আমরা যদি এদিকে একটু ছবি দেখি, এই যে রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, দেখো এই জায়গাটার দিকে লক্ষ্য করো, এই যে ওয়াই শেপড, বুঝছো? সো রেপ্লিকেশন ফর্ক তৈরি হইল, রেপ্লিকেশন ফর্ক তৈরি। এই কথাটা বলার জন্য এইটা জাস্ট আঁকা, আর কিচ্ছু না এখানে। তো দেখো শুধুমাত্র ডিএনএটাকে ছুটাই দেওয়াটা এনাফ না, বুঝো। তোমাদেরকে একটা গল্প বলি, হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। এখন গল্পটা হচ্ছে যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের। তো ধরো এটা হচ্ছে বয়ফ্রেন্ড স্ট্যান্ড, এটা হচ্ছে গার্লফ্রেন্ড স্ট্যান্ড। তো দুইজনে কিন্তু মাত্র ব্রেকআপ হয়েছে। তুমি একটা চিন্তা করো, দুইজন যদি মাত্র ব্রেকআপ হয়, তারা খুব ডিপ্রেস থাকবে কোনো কারণে যদি তাদের ব্রেকআপ হয়। দুজনের মনে কিন্তু টানবে আবার গিয়ে প্যাচআপ করে ফেলি, ঠিক না বে ঠিক? প্যাচআপ কিন্তু হয়ও, কিন্তু আমরা চাচ্ছি তারা যাতে প্যাচআপ না করে, কারণ প্যাচআপ করে ফেললে তো আমি আর এদের মাঝখান দিয়ে পরিপূরক সূত্রটা বানাতে পারবো না, নাকি? এই জন্য তারা যাতে আবার রিলেশন প্যাচআপ না করতে পারে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটা ষড়যন্ত্র করতে হবে। ষড়যন্ত্র হচ্ছে যে এই ছেলের সাথে একটা মেয়ের দেখা যাবে কি একটা মেয়ের রিলেশন করায় দাও, এই মেয়ের সাথে একটা ছেলে রিলেশন করায় দাও, হ্যাঁ, তাইলে দেখা যাবে কি তারা একে অপরের সাথে হচ্ছে তারা ব্যস্ত হয়ে যাবে, তারা তাদের ওই ডিপ্রেশনটা ভুলে গেল। এই এখন আর আগের রিলেশন প্যাচআপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে? ধরো ওই যে থাকে না চৌধুরী সাহেব, মানে এই প্ল্যানটা করছে তার মেয়েকে কিভাবে গরিব ছেলে থেকে রক্ষা করা যায়। সো এই প্ল্যানটা হচ্ছে যে ডিএনএগুলো যাতে আবার পুনরায় একসাথে জোড়া না বেঁধে যায়, সেই লক্ষ্যে হচ্ছে কিছু প্রোটিন প্রতিটা স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয়, কিছু প্রোটিন
প্রতিটা স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয়। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে এসএসবিপি। সবাই লিখে ফেলো এবং বলো কি বললাম, এসএসবিপি। এসএসবিপি এসএসবিপি মানেটা কি তাহলে ভাইয়া? সরি, পিবি লিখে বলছি, এসএসবিপি। এসএসবিপি এসএসবিপি এটা মানেটা কি? এটা মানে হচ্ছে, আমি লিখতেছি, বড় করা যাচ্ছে না আর, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ প্রতিটা সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে বাইন্ড করে থাকে, ঠিক আছে, যাতে করে প্রতিটা স্ট্র্যান্ড আবার আগের পুরানো স্ট্র্যান্ডের সাথে জোড়া না লেগে যায়, বুঝছো? তাহলে এই ঘটনাটা কিন্তু ঘটে। সো এই যে জোড়া লেগে যাওয়ার যে ঘটনা, এটাকে কিন্তু আমাদের টেকনিক্যাল একটা টার্ম আছে, জাস্ট জেনে রাখতে পারো যারা ইংলিশ ভার্সনের তাদের জন্য, সেটাকে বলা হয় রিঅ্যানিলিং। রিঅ্যানিলিং বলে। সো টু প্রিভেন্ট রিঅ্যানিলিং, এই একত্রে জোড়া যাতে না লেগে যায়, এই কারণে হচ্ছে আমাদের এসএসবিপির রোলটা। তাহলে আমাদের এসএসবিপির কাজটা হচ্ছে যাতে রিঅ্যানিলিং প্রিভেন্ট করা যায়, পুনরায় যাতে তারা না লেগে যায় জোড়া, বুঝছো? এই কারণে হচ্ছে তোমার এই এসএসবিপির কাজটা। একটা কাজ করা যায়, আমি এদিকে লিখছি না, কাজ হচ্ছে টু প্রিভেন্ট রিঅ্যানিলিং। তাহলে বাংলা ভাষণে তারা লিখে ফেলো যে পুনরায় জোড়া বাঁধা প্রিভেন্ট করতে আর কি, মানে অর্থাৎ বাধা দিতে, যাতে পুনরায় জোড়া বাঁধা, মানে জোড়া না বাঁধে সেজন্য, সোজা কথা। আচ্ছা, এই গণনার ঘটাইলাম। এখন আমরা চলে যাই রেপ্লিকেশন ফর্কে। রেপ্লিকেশন ফর্ক যখন তৈরি হয় এরকম, আরও যখন লম্বা হয়ে যায় জিনিসটা, তখন এটা অনেক বড় রেপ্লিকেশন ফর্ক হয়ে গেল, তাই না? মানে অর্থাৎ অনেকগুলো হাইড্রোজেনাস বন্ড যখন ভেঙে ফেলার পরে এটা কিন্তু এই জায়গাটা অনেক লম্বা হয়ে যাবে, তখন এটা একদম অনেক বড় একটা রেপ্লিকেশন ফর্ক হবে। তো তুমি তো চিন্তা করে দেখো, যখন আমরা দুইটা সুতলি, মানে সুতলি বলতে তোমরা চিনো কি না, দড়ি, যেটাকে আমরা দড়ি বলি, দড়িতে কিন্তু দুইটা বা তিনটা দড়ির সুতা, অনেকগুলো সুতা একে অপরের সাথে এরকম পেঁচায় থাকে। যখন একটা সুতলিকে টান মেরে খোলা হয়, দুই দিকে ফাঁক করা হয়, হ্যাঁ, এরকম করে ফাঁক করা হয়, তখন দেখা যায় কি নিচের যে প্রান্তটা, এই প্রান্তটাতে একটা টান পড়ে এবং এই প্রান্তটা অতিরিক্ত পেঁচায় যাওয়ার ট্রাই করে। আমি তোমাদেরকে তো মানে এখন আমার ফেস ভিডিও দেখাতে পারতেছি না, এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে এক্সপ্রেশন করে দেখাতে পারতেছি না। ধরো ব্যাপারটা কি, যে ধরো এই একটা সুতলির মাথা, এই একটা সুতলির মাথা, তো এই দুইটা সুতলির মাথা তুমি দেখতে যে কোনো মতে আলাদা হয়ে গেছে, কিন্তু বাকি সবগুলো হচ্ছে এরকম পেঁচায় আছে, হ্যাঁ। তো তুমি যখন এই দুইটাকে টান মারলা, হ্যাঁ, টান মেরে দুই হাত দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে নিচের পার্টটাও আলাদা করার চেষ্টা করলো, তখন দেখা যায় কি নিচের পার্টটা আরও পেঁচায় যেতে লাগে, আরও বেশি পেঁচে যেতে লাগে। সো এই ব্যাপারটাকে বলা হয় টপোলজিক্যাল ক্রাইসিস। ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা এটা ইউজ করতে পারো, এই টার্মটা টপোলজিক্যাল ক্রাইসিস। আর বাংলা ভার্সনে তারা বলবা অতি পেঁচিয়ে যাওয়া। তাহলে এই টপোলজিক্যাল ক্রাইসিসটা প্রিভেন্ট করতে আমার কি লাগবে? আমার একটা এনজাইম লাগবে। সেই এনজাইমের নাম হচ্ছে টপো আইসোমারেজ। তাহলে টপো আইসোমারেজ এনজাইমের কাজটা পাইছি আমরা। তাহলে টপো আইসোমারেজ এনজাইমটা কি কাজে লাগাচ্ছে? সেটা হচ্ছে কি, মানে যে জায়গায় রেপ্লিকেশন এখনও হয় নাই, এই সাইডটাতে যে সাইডটাতে এখনও রেপ্লিকেশন হয় নাই, সেই সাইডটার অতি পেঁচিয়ে যাওয়া, প্রিভেন্টের বাংলা কি, পেঁচিয়ে যাওয়াতে বাধা দেয়, এরকম বলো। তাহলে দূরবর্তী অংশে বলতে যে জায়গায় এখনও রেপ্লিকেশন শুরু হয় নাই, দূরবর্তী অংশে অতি পেঁচিয়ে যাওয়া
হতে রক্ষা করে বা এরকম। আমি মানে বাংলাটা লিখতে পারতেছি না, তোমরা হচ্ছে ইয়া থেকে ওই যে বইয়ে থেকে আরও সুন্দর বাংলা লিখো। অতিয়ে পেঁচিয়ে যাওয়াটাকে সে প্রিভেন্ট করে। এই হলো মোটামুটি ঘটনা। আমি তোমাদেরকে পরে বই দেখাবো, বইয়ের পিডিএফ আমার কাছে আছে। আমি এখন একসাথে একটু বুঝাই দিচ্ছি আগে জিনিসগুলা, বুঝো, বুঝলে লিখতে পারবা বিভিন্ন ভাষায়, ভাষা গোছাইয়া। তাহলে মোটামুটি আমাদের অনেকগুলো এনজাইমের কাজ কিন্তু চলে গেল। আমরা একটু রিপিট করি। ফার্স্ট অফ অল হেলিকেজ এনজাইম হচ্ছে সম্পর্কটাকে ভাঙছে। তাহলে হেলিকেজ এনজাইম হচ্ছে দুজনের ব্রেকআপের জন্য দায়ী। বুঝতে পারছো? এখন ব্রেকআপটা যাতে পাকাপোক্ত হয়, এদের মধ্যে যাতে প্যাচ আপ না হয়ে যায়, দুইটা পুরানো সুতো যাতে একসাথে আবার জোড়া না লেগে যায়, তখন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন প্রতিটা সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে এরকম যুক্ত হয়। তারপরে যখন রেপ্লিকেশনটা আরও অগ্রসর হয়, রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে যায়, তখন দেখা যায় যে দূরবর্তী অঞ্চলে একটা টপোলজিক্যাল ক্রাইসিস দেখা যায়, অর্থাৎ যেটাকে বলা হয় অতি পেঁচিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। দূরবর্তী অঞ্চলে আরও অতিরিক্ত পেঁচিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই প্রবণতা থেকে রক্ষা করার জন্য সেখানে টপো আইসোমারেজ এনজাইম কাজ করে। এই টপোলজিক্যাল ক্রাইসিসটাকে সে কমায় দেয়, টেনশনটাকে সে কমায় দেয়, ওই জায়গায় যে টেনশনটা হচ্ছে। এখন আসো কী কী পয়েন্ট বলছি এখানে, দেখি তো পয়েন্টগুলো দেখি। এখন আসলে আমরা চেইন ইলংগেশনে চলে আসি। 2 3 4 চেইন ইলংগেশন। আচ্ছা, চেইন ইলংগেশন খেয়াল করো, এই একটা নিউক্লিওটাইড, এখানে অনেকগুলো নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো নিউক্লিওটাইড দেখতে পাচ্ছি, এখানেও আছে। তো প্রতিটা সূত্রককে ছাঁচ হিসাবে ভেবে এখানে একটা নতুন পরিপূরক সূত্রক তৈরি হবে, অর্থাৎ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হবে। এটাই তো আমাদের লক্ষ্য, তাই না? কিন্তু এটা বুঝতে হইলে আমাকে আরেকটু ডেপথে বোঝা লাগবে। আমি যেহেতু বলছি আমরা ডিটেইলসে বুঝবো, প্রতিটা জিনিস একটু টাইম লাগবে। 5 প্রাইম, সরি এটা 3 প্রাইম দিব, আমরা 3 প্রাইম দিই। 3 তো আগে আসে, এভাবে চিন্তা করো, 3 এটা 5, আর এটা হচ্ছে আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড। তাহলে দুইটা মাতৃ ডিএনএ স্ট্র্যান্ড ছিল, 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এখন তাহলে এই দিকে যেটা তৈরি হবে সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমে হবে। তাহলে এই যে পরিপূরক সূত্রকটা তৈরি হয়, এই পরিপূরক সূত্রকটা তৈরি করার কারিগরটাকে, প্রোটিনটার নামটা কি? এই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে? আচ্ছা, তুমি হয়তো চিন্তা করতে পারো যে জিনিসটা অনেক সোজা, তাই না? আসলে এত সোজা না, এখানে একটু টুইস্টটা আমি বললাম, আর ডিএনএ পলিমারেজ এনজাইমটা ঠাস করে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড তৈরি করে ফেললো। হ্যাঁ, ব্যাপারটা এত সোজাও না, ব্যাপারটা মোটেও এত সোজা না। ডিএনএ পলিমারেজ এনজাইমের একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতা কি? সে ঠাস করে শুরু করতে পারে না, ওই ওরির মতো। হেলিকেজ এনজাইমের কিন্তু একটা দুর্বলতা আছে, সে শুরু করতে পারে না। কেউ শুরু করে দিলে তারপরে অনেক জোরে কাজ করতে পারে, মোটিভেশন লাগে তারও একটা দুর্বলতা আছে, তারও সেম, অনেক শক্তিশালী এনজাইম, কিন্তু মোটিভেশন লাগে। এই মোটিভেশনটা হচ্ছে তার জন্য একটা আরএনএ প্রাইমার, এই জায়গায় একটা প্রাইমার লাগে তার, সেটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। জায়গাও তো নাই, আরএনএ প্রাইমার, এখানে একটা তার আরএনএ প্রাইমার লাগে। আরএনএ প্রাইমারটা কি ভাইয়া? আসলে কিচ্ছু না ভাইয়া, এটা একটা ছোট আরএনএ, বেসিক্যালি কিচ্ছু না, এটা একটা ছোট আরএনএ। এটা একটা ছোট আরএনএর একটা এমআরএনএ, মানে একটা ধরো আরএনএর একটা বেস সিকোয়েন্স, কিচ্ছু না, ছোট একটা আরএনএ। আমরা একদম ইজি করে বললে ছোট্ট একটা আরএনএ, আর কিচ্ছু না। তো আরএনএতেও একটা নিউক্লিওটাইড থাকে, তাই না? ছোটো একটা আরএনএর মধ্যেও নিউক্লিওটাইড থাকে, ঠিক না বেঠিক? অবশ্যই থাকে। তাহলে এটা 5 প্রাইম হবে, এটা 3 প্রাইম হবে, ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। তো 3 প্রাইম এন্ডের মধ্যে আমরা জানি 3 প্রাইম এন্ডে কী থাকে? হাইড্রোক্সিল থাকে। আমরা যদি ডিএনএ ক্লাসটা খুব ভালো করে পড়ে থাকি, সেখানে আমাদের মনে থাকবে যে সুগারের মধ্যে তোমার 3 প্রাইম একটা এন্ড থাকে, সেই 3 প্রাইম এন্ডে হচ্ছে তোমার হাইড্রোক্সিল মূলক থাকে। এক্স্যাক্টলি এই হাইড্রোক্সিল মূলকটার সাথেই হচ্ছে
নতুন নিউক্লিওটাইডগুলো যুক্ত করতে পারে একের পর এক, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ একের পর এক নিউক্লিওটাইড যুক্ত করতে পারে হচ্ছে হাইড্রোক্সিল এন্ডের সাথে। অর্থাৎ এই হাইড্রোক্সিল এন্ডটা হচ্ছে এন্ড মানে প্রান্ত, হাইড্রোক্সিল 3' প্রান্তের হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইমের দুর্বলতা। এইটাকে সে পাইলে তখনই হচ্ছে সে একের পর এক নিউক্লিওটাইড যুক্ত করে সে হচ্ছে একটা সূত্রক তৈরি করে। তো এই যে 3' এন্ড পাইছে সেখানে হাইড্রোক্সিল মূলক আছে, এখন সে একের পর এক একটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড, তিনটা নিউক্লিওটাইড, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা, অর্থাৎ এরকম করতে আছে। আমি এটার সাথে এটা মিলাইলে ভালো হইতো, যদিও একটু কাজটা খারাপ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, বুঝার জন্য, বুঝতে পারলে তো হলো নাকি না। আচ্ছা দাও একটু সুন্দর করে কি সরি, ভুল যেহেতু করছি ভুলের মাসুলটা দিয়ে নিই। ভুল যেহেতু করছি ভুলের মাসুলটা দিয়ে নিই। ওকে, সো ভুলের মাসুল হচ্ছে বরাবর আঁকার চেষ্টা করছি। এখন ধরো এখানে 2টা বন্ধন, এখানে ধরো 3টা বন্ধন, এখানে ধরো 2টা, এখানে ধরো 2টা, এখানে 3টা। ওই যে 3টা 2টা কেমনে হিসাব করবো, এখানে এ নাকি টি, তো এইগুলো তোমরা দিয়ে নিও, ঠিক আছে? এইগুলো আসলে এখন আমি দিচ্ছি না, টাইম নষ্ট করতেছি না। তো দেখো কী বলতেছি ভাই, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তাহলে এখন 3' এন্ডে হচ্ছে যেই নিউক্লিওটাইডের প্রান্তযুক্ত হবে, মানে ডিএনএর প্রান্তযুক্ত হবে, সেটা হচ্ছে 5', তাই না? তো এখন 5' থেকে 3'-এর ডিরেকশানে আমার ডিএনএ রেপ্লিকেশন হইল, ঠিক আছে? আমাদের মনে আছে 3', 5' ফসফোডাইএস্টার বন্ড, এক্স্যাক্টলি এখানেও সেম ঘটনাটা ঘটছে, এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটছে, বুঝছো? তো তো 3', 5'-এর সাথে এখানে হচ্ছে 3', 5' ফসফোডাইএস্টার বন্ডটা তৈরি হয়েছে। এইভাবে হচ্ছে যে এই আরএনএ প্রাইমারের সাথে যুক্ত হয়ে সুন্দর মতো একের পর এক নিউক্লিওটাইড, এই যে এখানে 5' আছে, এখানে 5' আছে, এখানে 3' আছে, এখানে 3'-এর সাথে আবার 5' যুক্ত হয়েছে। তাহলে এই মানে হয়ে হয়ে হচ্ছে পুরোটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে। যাই হোক, অত ডিটেলে যাওয়া লাগবে না, তোমরা ওই যে ডিএনএর ক্লাসটা ভালো করে দেখলে সেখানেই বুঝবা কীভাবে 3', 5' ফসফোডাইএস্টার বন্ড তৈরি হচ্ছে। ওইভাবে হয়ে একটার পর একটা নিউক্লিওটাইড একে অপরের সাথে যুক্ত হয়েছে এবং একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হয়েছে। তো প্রথমে যে স্ট্র্যান্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর পরে যেটা হয় সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তো লিডিং আর ল্যাগিং আলাদা করার কী দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, কারণ হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইমের 2টা দুর্বলতা আছে, একটা না যে একটা, 2টা দুর্বলতা। তো ডিএনএ পলিমারেজ এনজাইমের 2টা দুর্বলতা আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা এগুলো লিখে রাখো, যেগুলো বলতেছি ভাই একটু লিখে রাখো, নোট করে রাখো, ডানে বামে একটু নোট করে রাখো, পরে সুন্দর করে একটা গোছায় লিখিও রেপ্লিকেশনের স্টেপস। 2টা দুর্বলতা হচ্ছে এইটা, যে এক হচ্ছে দুর্বলতা তার আরএনএ প্রাইমার লাগে, আরএনএ প্রাইমার লাগে তার, সে আরএনএ প্রাইমার ছাড়া শুরু করতে পারে না, এটা তার 1 নম্বর দুর্বলতা। 2 নম্বর দুর্বলতা হচ্ছে সে 5' থেকে 3'-এর দিকে হচ্ছে মানে সে কি বলবো ইলংগেশন করতে পারে, সে ইলংগেশনটা করতে পারে 5' থেকে 3'-এর দিকে। তো এটা তার দুর্বলতা। তো এখন দুর্বলতাটা কীভাবে সমস্যা হলো দেখো, এই যে স্ট্র্যান্ড এটা তো 3' to 5', এখন দেখো রেপ্লিকেশন হেলিকেজ এনজাইম কোন দিকে কাজ করতেছে? অবশ্যই এই দিকে, তাই না? হেলিকেজ এনজাইম এদিকে কাজ করতেছে, এদিকে যাচ্ছে, তাহলে রেপ্লিকেশন ফরটা বাড়তেছে কোন দিকে? এদিকে। তো রেপ্লিকেশন হচ্ছে কোন সাইডে? এইদিকে। অর্থাৎ আমাদেরকে এনজাইমও তো মুভ করতে হবে এই সাইডে, এনজাইমও তো মুভ করতে এই সাইডে মুভ করতে হবে। কেন মুভ করতে হবে একটু চিন্তা করো না ভাই। কারণ ধরো এই জায়গায় ফার্স্টে বন্ধন খুলছে, তখন এইখানে এসে সাথে সাথে আবার পরে ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড গঠন করছে। ধরো এই জায়গায় এখন বন্ধন খুলছে এই এরিয়াতে, তো তখন এনজাইমটা এই বরাবর মুভ করে 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 এইখানে হচ্ছে এখন ওই যে তোমার নিউক্লিওটাইড গঠন করছে, বুঝতে তো পারতেছো? সো যেই জায়গায় ফাঁকা হবে, হ্যাঁ ধরো আমি তো ঘর গোছাইতে পারবো না আগে ঘর পরিষ্কার না করলে। সো ঘরটা পরিষ্কার হচ্ছে তখন আমি ঘরটা বিভিন্ন জিনিস দিয়ে সাজাচ্ছি, ব্যাপারটা এমন। সো জায়গা খালি হয়েছে বলেই তো আমি, মানে জায়গা খালি বলতে কি, হাইড্রোজেন বন্ড যেখানে ভাঙছে জায়গা খালি হয়েছে বলেই তো আমি সেখানে এসে আমার
নতুন স্ট্র্যান্ডটা তৈরি করতে পারবো। অর্থাৎ রেপ্লিকেশন যেখানে ফরমেশন হচ্ছে, রেপ্লিকেশন যেদিকে হচ্ছে, হেলিকেজ এনজাইম যেদিকে মুভ করতেছে, এক্স্যাক্টলি সেম ডিরেকশনে কিন্তু আমার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা তৈরি করা লাগবে। বাট দুর্বলতার পয়েন্টটা এই জায়গায় আমাকে মুভ করতে হবে এনজাইম থেকে এখান থেকে এখানে। তাই যে ঘটনাটা ঘটে, দেখো আমি জানি একটু তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাচ্ছে জিনিসটা, কিন্তু রিভিউ করলে সব ঠিক হয়ে যাবে। তাই যে ঘটনাটা ঘটে তাদের মাঝখানে এভাবে ব্রেকডাউন হয়, অর্থাৎ এটা বিচ্ছিন্নভাবে তৈরি হয়, এটা অবিচ্ছিন্নভাবে হয় না, অবিচ্ছিন্নভাবে হওয়া সম্ভব না, এটা বিচ্ছিন্নভাবে হয়। কীরকম দেখো, এই জায়গায় ধরো এখন ফাঁকা হয়েছে, তো এখন এনজাইমটা এই জায়গায় আসে, এনজাইমটা এখানে এসে, এটা তো 5' এন্ড, তাহলে 5' থেকে 3' দিকে একটা স্ট্র্যান্ড তৈরি করে ফেললো। এখন ধরো এই জায়গা ফাঁকা হয়েছে, এখন এই জায়গায় এসে আমার এনজাইমটা আসলো, এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত সে আবার 5' থেকে 3' দিকে স্ট্যান্ড তৈরি করে ফেললো, আবার এরকম গেল, আবার এরকম গেল, অর্থাৎ এই ঘটনাটা ঘটতে থাকবে। বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা, এই ঘটনাটা ঘটতে থাকবে, এই জন্য এটা বিচ্ছিন্নভাবে হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডটা তৈরি হয়, এটা অবিচ্ছিন্নভাবে তৈরি হয় না, মাঝখানে গ্যাপ থাকে। আরেকটা মজার বিষয় কি দেখো, আমরা বলছিলাম ডিএনএ পলিমারেজ না একটা উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টটা কি? প্রাইমার লাগে। তো সে যেহেতু এক টানে তৈরি করতে পারতেছে না, ধাপে ধাপে প্রত্যেকবার মানে আরএনএ ডিএনএ পলিমারেজ এনজাইমকে প্রত্যেকবার ধাপে ব্রেক করা লাগে। অর্থাৎ এই ইঞ্জিন স্টার্ট দিছে ব্রেক, আবার ইঞ্জিন স্টার্ট দিছে ব্রেক, আবার ইঞ্জিন স্টার্ট দিছে ব্রেক। সো এরকম ব্রেক হয়ে যেহেতু কাজ করতে হইতেছে, প্রতিবার তার একটা প্রাইমার লাগবে। এগুলো হচ্ছে প্রাইমার রাখতেছি। অর্থাৎ ল্যাগিং স্ট্রেন তৈরি করতে গেলে তার অসংখ্য আরএনএ প্রাইমারের দরকার হয়, কিন্তু লিডিং স্ট্রেন তৈরি করতে গেলে শুরুতে একবার প্রাইমার লাগে, এরপর আর প্রাইমার তার লাগে না। এরপর সে ভ্রুম 5' থেকে 3' দিকে ভ্রুম করে সে স্ট্রেন তৈরি করে ফেলতে পারে। বুঝতে পারছো? সো এখানে লিডিং স্ট্রেনের মধ্যে ল্যাগিং স্ট্রেনের মধ্যে আমরা কিন্তু দুটা পার্থক্য অলরেডি ধরে ফেলছি। 1 নাম্বার পার্থক্য, ল্যাগিং স্ট্রেনের ডিরেকশন হচ্ছে 5' to 3', আর লিডিং স্ট্রেন আর ল্যাগিং স্ট্রেনের ডিরেকশন হচ্ছে 3' to 5'। আমরা বাম থেকে ডান দিকে গুনবো হচ্ছে স্ট্র্যান্ডের ডিরেকশন। হ্যাঁ, স্ট্র্যান্ডের ডিরেকশন। তাহলে আমাদের এখানে ঘটনাটা কি, লিডিং স্ট্র্যান্ড কোনটা আমাদের এখানে 5' to 3'। আচ্ছা, ডিরেকশন বুঝাতে গেলে কি লেখে, 5' to 3'। আর ল্যাগিং স্ট্র্যান্ডের ডিরেকশন হচ্ছে 3' to 5', উল্টা দিকে। আবার মজার ব্যাপার লক্ষ্য করো, ডিএনএ পলিমারেজ কাজ করতে পারে কোন দিকে, অর্থাৎ চেইন ইলংগেশন করতে পারে, বা শিকল বৃদ্ধিকরণ বা সম্পূর্ণ সূত্রক তৈরির করণ, এটা করতে পারে হচ্ছে 5' থেকে 3'-এর দিকে। সো যেহেতু এটাও 5' থেকে 3'-এর দিকে করতে পারে এবং লিডিং স্ট্রেনের দিকে হচ্ছে সেম দিকে, তাই এরা কোনোদিন ক্ল্যাশ করে না। এর কারণে সুন্দর মতো স্মুথলি কন্টিনিউয়াস স্ট্রেন তৈরি হয়। কিন্তু এটা যেহেতু কলাইড করে, এটা যেহেতু কলাইড করে ভিন্ন, তখনই সমস্যাটা হয়, অর্থাৎ এটা বিচ্ছিন্নভাবে হওয়া লাগে। তাহলে পার্থক্য 1, লিডিং স্ট্রেন হচ্ছে 5' থেকে 3', ল্যাগিং স্ট্রেন হচ্ছে 3' থেকে 5'। তারপরে বলতে হবে লিডিং স্ট্রেন হচ্ছে মানে অবিচ্ছিন্ন, ল্যাগিং স্ট্রেন হচ্ছে বিচ্ছিন্নভাবে অনুলিপিত হয়। ঠিক আছে, ল্যাগিং স্ট্রেন বিচ্ছিন্নভাবে অনুলিপিত হয়, আর লিডিং স্ট্রেন অবিচ্ছিন্নভাবে অনুলিপিত হয়, রিপ্লিকেটেড হয়। তারপরে 3 নাম্বার পয়েন্ট কি বলো তো, এটার জন্য একটা প্রাইমার লাগে জাস্ট শুরুতে, আর এটার জন্য প্রত্যেকটা স্টেপে প্রাইমার লাগে, যার কারণে অসংখ্য আরএনএ প্রাইমারের প্রয়োজন হয় একটা ল্যাগিং স্ট্রেন তৈরি করতে। আরেকটা পার্থক্য আছে, লিডিং স্ট্রেন জোড়া দেওয়ার জন্য লাইগেজ এনজাইম দরকার নাই, কিন্তু ল্যাগিং স্ট্রেন জোড়া দেওয়ার জন্য শেষ ধাপে এসে একটা লাইগেজ এনজাইমের দরকার হয়। এই যে লাইগেজ এনজাইম, এখানে এগুলো হচ্ছে লাইগেজ এনজাইম। এই লাইগেজ এনজাইমগুলো এসে সুন্দর মতো জোড়া লাগাই দেয়। অবশ্য লাইগেজ এনজাইম জোড়া লাগানোর আগে এই আরএনএ প্রাইমারগুলো সরে যায়,
আরএনএ প্রাইমারগুলো সরে যায়। কেন সরে যায়? এক্স্যাক্টলি এখান থেকেও সরে যায়, আরএনএ প্রাইমারগুলো সরে যায়। তুমি কেন সরে যাবে একটু চিন্তা করো তো, আমাকে বলো কেন সরে যাবে? কারণ একটা ডিএনএর মধ্যে কি আরএনএ থাকতে পারে? একটা ডিএনএর ভিতরে আরএনএর অংশ থাকতে পারে? অবভিয়াসলি থাকতে পারে না। আরএনএতে ইউরাসিল থাকে, এখানে তো ইউরাসিল থাকলে হবে? এটা তো ইরোর হয়ে যাবে, তাই না? তাহলে এই ভুলটা হওয়া সম্ভব না। তাহলে আরএনএ প্রাইমারটা কিন্তু পরবর্তীতে রিমুভাল হয়ে যায় পরবর্তী স্টেপে। যদিও আমরা এই স্টেপে আলোচনা করছি, এই স্টেপে না, পরবর্তী স্টেপে রিমুভাল হবে। ডিএনএ পলিমারেজ এনজাইমের দুইটা দুর্বলতার পাশাপাশি একটা সবলতা নিয়ে বলা উচিত। এটার বিপরীত একটা তার সবলতা নিয়ে বলা উচিত। তার সবলতা হচ্ছে তার প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, প্রুফ রিডিং ক্যাপাসিটি। প্রুফ রিডিং মানে হচ্ছে ভুল ধরা, অর্থাৎ কোনো কারণে যদি কোনো একটা জায়গায় ভুল নিউক্লিওটাইড তৈরি করে ফেলে, ধরো এখানে সে টু সে এখানে আছে টি এর সাথে এ বসার কথা, কিন্তু এখানে ভুলে সি এনে দিছে, এটা কি হবে? হবে না। তাহলে এটা আবার ঠিক করে ফেলে, সাথে সাথে ঠিক করে ফেলে, অর্থাৎ একই সাথে সে কি বলবো, চেইন ইলংগেশনের কাজও করে এবং প্রুফ রিডিংও করে। অর্থাৎ চেইন ইলংগেশন প্লাস প্রুফ রিডিং দুইটাই ডিএনএ পলিমারেজ করতে সক্ষম, ডিএনএ পলিমারেজ করতে সক্ষম। একটু পানিটা খাই। আচ্ছা, তাহলে আর কি আছে বাকি দেখি পয়েন্ট। এই যে পরবর্তী পয়েন্ট হচ্ছে রিমুভাল অফ প্রাইমার। তাহলে পরবর্তী পয়েন্ট হচ্ছে রিমুভাল অফ প্রাইমার। ল্যাগিং স্ট্রেনকে এখানে একটা জিনিস জানবা, ল্যাগিং স্ট্রেন যেহেতু মানে খণ্ড খণ্ড করে অনুলিপিত হয়, এটা কি বলে? খণ্ড খণ্ড করে অনুলিপিত হয়। তাই প্রতিটা খণ্ডের একটা আলাদা নাম আছে। প্রতিটা খণ্ডকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। একটা বিজ্ঞানী ছিল ওকাজাকি, এই ওকাজাকি আবিষ্কার করার কারণে এটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে জোড়া লাগাবে কে? লাইগেজ এনজাইম। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। আরএনএ প্রাইমার রিমুভাল হইল, মাঝখানে একটা স্টেপ দেওয়া উচিত। আরএনএ প্রাইমার রিমুভাল হইল, তারপরে হচ্ছে তোমার মানে সিলিং হইল, তারপরে হবে সিলিং মানে কি? সিলিং মানে ওই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট জোড়া দেওয়া, ওকাজাকি ফ্র্যাগমেন্টটা জোড়া দিব। আরএনএ প্রাইমার রিমুভ না করে তো আমি জোড়া দিতে পারবো না, আমি আগেই বলছি, নাহলে তো থেকে যাবে। ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে জোড়া দিতে হবে, জোড়া দিব বাই কোন এনজাইম? লাইগেজ এনজাইম। বুঝছো? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন লাস্ট স্টেপ, আমাদের ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো জোড়া দেওয়া হয়ে গেল, তাহলে ল্যাগিং স্ট্রেন কমপ্লিট হয়ে গেল। এখন ল্যাগিং স্ট্রেন দেখতে কিন্তু আর এরকম লাগবে না, ল্যাগিং স্ট্রেন দেখতে এখন কমপ্লিটলি এরকম হয়ে যাবে, লিডিং স্ট্রেনের মতোই হয়ে যাবে, কিন্তু কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা, লাস্ট স্টেপটা কি? টার্মিনেশন না? হ্যাঁ, টার্মিনেশন। লাস্ট স্টেপ হচ্ছে টার্মিনেশন, শেষ হয়। আচ্ছা, শেষ হয় কীভাবে? শেষ হওয়ার জন্য কি কোনো আলাদা সিগন্যালিং মলিকিউল লাগে বা কোনো একটা স্পেশাল বেস সিকোয়েন্স আসার পরে কি তারা বুঝতে পারেন? না, এমন কিছুই হয় না ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলোর ক্ষেত্রে হইলেও ডিএনএ রেপ্লিকেশনের জন্য তার আলাদা কোনো কোড, আলাদা কোনো সিগন্যাল এগুলো কিচ্ছু লাগে না, অটোমেটিক বন্ধ হয়। অটোমেটিক কেমনে বন্ধ হয়? দেখো, আমরা না বলছিলাম রেপ্লিকেশন বাবলের কথা, একটু চিন্তা করে দেখো। রেপ্লিকেশন বাবল, হ্যাঁ, দেখো এই রেপ্লিকেশন বাবলটা যখন যত বড় হবে, চিন্তা করো, যতই এদিকে যেতে থাকবে হেলিকেজ এনজাইম, তখন দেখা যাবে বাবলটা আরও বড় হবে, আরও বড় হবে, আরও বড় হবে, এদিকেও বাবলটা আরও বড় হবে, আরও বড় হবে, আরও বড় হবে। একটা সময় দুইটা বাবল যখন ওভারল্যাপ করবে, দুইটা বাবল যখন একসাথে কলাইড করবে, তখন দেখা যাবে পরবর্তী ধাপে কিন্তু কী হয়ে যাবে? হয়ে গেল, দেখছো? দেখো, পরবর্তী ধাপে কিন্তু দুইটা মিলে গেল। অর্থাৎ দুইটা রেপ্লিকেশন বাবল যখন একে অপরের সাথে মিট করবে, ওয়েন টু রেপ্লিকেশন বাবল, এগুলো তোমাদের কখনোই পরীক্ষায় লেখা লাগবে না, আমি তোমাকে বলে দেবো লাস্টে, কুট্টুক লিখবে না। ওয়েন টু রেপ্লিকেশন বাবল মিট,
অটোমেটিক্যালি টার্মিনেটস দ্য প্রসেস রেপ্লিকেশন, অটোমেটিক্যালি টার্মিনেশন অকার্স, শেষ, অটোমেটিক্যালি টার্মিনেশন অকার হয়ে যায়, শেষ। বুঝা গেছে? পরপর দুটা রেপ্লিকেশন বাবল যখন মিলে, ওয়েন টু কনজিকিউটিভ মানে অর্থাৎ পরপর দুইটা রেপ্লিকেশন বাবল যখন মিট আপ করে তখন অটোমেটিক্যালি হচ্ছে টার্মিনেশন হয়ে যায়। তাহলে এই 7টা পয়েন্টে তুমি যদি এক লাইন করেও লেখো, আমার কথাগুলোকে সংক্ষেপে, তোমাদের একটা হোম টাস্ক থাকবে ভাইয়া, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি, এই যেই কথাগুলো বললাম ইন শর্টে 7টা হেডলাইনের আন্ডারে খুব সুন্দর করে পয়েন্ট করে ছবি করে আমাকে দেখাবা। খুব সীমিত কথার মধ্যে যেই কথাগুলো বলছি সবগুলো কথা যাতে আনা যায় সেটা দেখবা। ওকে, এখন আমরা যদি একটু হালকা 1 মিনিটের জন্য বয়ে যাই, বয়ে তো যাচ্ছেও না, এই যে বয়ে গেলে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ার এই পুরোটা পড়বা, এই অংশটা পড়বা। তো বলে দেই, আর ডিএনএ অনুলিপনের জন্য কী কী প্রয়োজনীয় উপকরণ সেটা পড়বা। প্রয়োজনে যতগুলো উপকরণ আছে সেই উপকরণগুলোকে একত্রে বলা হয়, যে এনজাইমগুলো লাগে, যে সহযোগী প্রোটিনগুলো লাগে, এটাকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স অথবা রেপ্লিসোম। এই রেপ্লিসোমের প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই পয়েন্টটা এইটা খুব ভালো করে জানতে হবে। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত ধরনের এনজাইম লাগে, যত ধরনের প্রোটিন লাগে, সব প্রোটিন এনজাইমকে একত্রে একটা কমপ্লেক্স ডাকা হয়, সেটাকে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম বলা হয়। এই রেপ্লিসোমের সবচেয়ে প্রধান এলিমেন্ট হচ্ছে তোমার এই ডিএনএ পলিমারেজ। এছাড়াও হেলিকেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম। আচ্ছা, প্রাইমেজ এনজাইমের কাজটা কি? প্রাইমেজ এনজাইমের কাজটা হচ্ছে ওই আরএনএ প্রাইমারটা তৈরি করা। আরএনএ প্রাইমারটা তৈরি করা হচ্ছে প্রাইমেজ এনজাইমের কাজ। তো সেটাও লিখে দিবা, আরএনএ প্রাইমার প্রয়োজন হয় ওই সময় যখন লিখবা, তো আরএনএ প্রাইমারটা তৈরি করে প্রাইমেজ এনজাইম, শেষ। এসএসবিপির কাজটা আমরা দেখছি। গাইরেজ এবং টোপো আইসোমারেজ, গাইরেজ আর টোপো আইসোমারেজের কাজ সেম, দুইজনই হচ্ছে যে টোপোলজিক্যাল ক্রাইসিস প্রিভেন্ট করে, তা ওইটা হইতে দেয় না, কাছাকাছি এনজাইম। সো গাইরেজ হচ্ছে আদি কোষে কাজটা করে, ঠিক আছে? এই জন্য গাইরেজ এনজাইমের কথা আমরা বলি নাই। তো এখানে 1 থেকে শুরু করে অনেকগুলো পয়েন্টে বর্ণনা দিছে, তোমরা সেই বর্ণনাটা পড়বা। তো তোমরা চাইলে বইয়েও যে বর্ণনা দিয়েছে সেভাবে লিখতে পারো, কিন্তু বইয়ের বর্ণনা দেখো পুরো 2-3 পেজ জুড়ে লিখছে, এটা পারবা না তোমরা এত বড়। হ্যাঁ, এই যে রেপ্লিকেশন কমপ্লেক্স, এটা খুবই ভালো করে পড়বা, রেপ্লিকেশন কমপ্লেক্স, এটা আমি বলবো যে 100% ইম্পর্টেন্ট দিয়ে ইমফেসিস দিয়ে পড়বা। কোন উপাদানের কী কাজ, এই যে টোপো আইসোমারেজের কাজ বলছো, ওতে মাঝে দেখছো খুলে দেয় মানে প্যাচ খুলে দেওয়া মানে কি বুঝতেই পারতেছো, হাইড্রোজেন বন্ড ভেঙে দেওয়া। তারপর হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে, একে হচ্ছে চেইন ইলংগেশন, পরিপূরক স্ট্র্যান্ডটা তৈরি করা, প্লাস প্রুফ রিডিং করা। দেখো প্রত্যেকটা কথা কিন্তু আমি কনসেপচুয়ালি বলছি। তারপরে হচ্ছে তোমার এই এসএসবিপির কাজটা বলছে, লাইগেজের কাজটা বলছে, প্রাইমেজের কাজটাও বলছে। তো এই হলো ঘটনা। তোমরা এতটুকু আজকের জন্য ক্লাস। আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই।